নমস্কার, আমি অদিতি। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাব, কিন্তু তার আগে চোখ রাখবো রবিবারের বিশেষ সংবাদে। করলা নদীর পাড়ে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের নোংরা ফেলাকে কেন্দ্র করে ভোগান্তি স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পথ চলতি মানুষদের। বুধবার এই নিয়ে মানববন্ধন কর্মসূচির ডাক জল শহরে। প্রকৃতির রোষ ঐক্যবদ্ধ করে দিল আদিবাসী সমাজকে। চা বাগান শ্রমিকেরা ত্রাণ নিয়ে ছুটছে বন্যা বিধ্বস্ত এলাকায়। রবিবারে এই ভিন্ন চিত্র উঠে এলো জলপাইগুড়ির ডুয়ার্স জুড়ে। রাজনৈতিক সংগঠনগুলির পক্ষ থেকে বিভিন্ন বন্যা কবলিত এলাকায় খাদ্য সামগ্রী প্রদান এবং তার সাথে প্রাথমিক ওষুধও প্রদান করা হলো। বন্যা কবলিত এলাকাগুলিতে বিভিন্ন সংগঠন যেমন সাহায্য করেছে, তেমনই সাহায্য করছে বিভিন্ন রাজনৈতিক সংগঠনও। বন্যা কবলিত এলাকাগুলিতে গিয়ে তাদের প্রয়োজনীয় খাদ্য সামগ্রী সহ অন্যান্য দরকারি ওষুধ প্রদান করে আসেন। এই সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে জলপাইগুড়ি স্টুডেন্ট হেলথ হোম, আবাসন, জলপাইগুড়ি দিনবাজার এডুকেশন সোসাইটি সহ আরো অনেক সংগঠনের তরফে নাগরাকাটার বিভিন্ন জায়গায় গিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হচ্ছে। করলা নদীর পাড়ে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের আবর্জনা ফেলাকে কেন্দ্র করে যেমন ভুগতে হচ্ছে পথ চলতি মানুষদের, তেমনি নরক যন্ত্রণা ভোগ করছে আশেপাশের মানুষও। তাই বুধবার একটি মানববন্ধন কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। গৌরিয়া মাঠের পাশের গলিতে করলা নদীর পাড়ে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের নোংরা ফেলাকে কেন্দ্র করে আশেপাশের মানুষ এবং শহরের পথচারী নরক যন্ত্রণা ভোগ করছে। তাদের এই নরক যন্ত্রণা লাঘবের জন্য এবং কিভাবে আগামী দিনে কোনো পদক্ষেপ গ্রহণ করা যায় সেই উদ্দেশ্যে শনিবার সন্ধ্যায় এক জরুরি মিটিং এর আয়োজন করা হয়েছে। এই সভাতে জলপাইগুড়ি শহরের অনেক মানুষই উপস্থিত হয়েছিলেন। সাথে বুধবার গৌরিয়া মাঠের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে এই নোংরা আবর্জনা নিরসনের জন্য আন্দোলনের প্রথম ধাপ হিসেবে। 1 নম্বর ওয়ার্ডের সমস্যা নয়, এটা করার জলপাইগুড়ির সমস্যা। তো জলপাইগুড়ি কেন, জলপাইগুড়িতে যারা আসছেন বাইরের থেকেও আসছেন, এটা তাদেরও সমস্যা। কেন সামনেই আমাদের রাজবাড়ি, ওখান দিয়ে আমরা যাচ্ছি। রাজবাড়িকে যেখানে আমরা এত গর্বের সাথে প্রেজেন্ট করি, সেখানে ওখানে যেতে যেই পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে মানুষকে, তাতে আর সেটা আমাদের গর্বের থাকছে না। মোহনবাগান লেন সরণি বলেছে, অথচ মোহনবাগানকেই ওখানে অসম্মান করা হচ্ছে। আবার সামনে বিশ্ব ক্রীড়াঙ্গন, সেখানে ছেলে মেয়েদেরকে খেলতে নিয়ে আসা হচ্ছে, বাচ্চারা আসছে, বাবা মায়েরা আসছে, তাদের এফেক্টেড হচ্ছে। সামনে কতগুলো আবাসন আছে, তারা এফেক্টেড হচ্ছে। গৌরীয় মঠ একটা ধর্মীয় প্রতিষ্ঠান, সেখানে তারা টিকতে পারছে না এই গন্ধে, দুর্গন্ধে মানুষ যেতে আসছে। এবং এটা যে সত্য, তার জন্য কিন্তু মুখ্যমন্ত্রী আসার সময় চতুর্দিক ঘিরে দেওয়া হয়েছিল। যদি এটা সেই দেখানোর মতনই হতো, তাহলে সেই জায়গাটা ঘিরে দেওয়া হলো কেন, এটা আমার প্রশ্ন। আজকে কি হলো? আজকে মূলত আজকে আমরা বসে পরবর্তী পদক্ষেপগুলো আমরা ঠিক করলাম যে এর পরবর্তীতে আমরা কিভাবে এগোবো। কেন এর আগেও বারবার করে প্রশাসনের আমরা দরজায় করা নিয়েছি, প্রশাসনের কাছ থেকে আমরা কোনো পদক্ষেপ পাইনি। সুতরাং আমরা পরবর্তীতে কি করব সেই নিয়ে আমরা ভাবনা চিন্তা করছি। সিদ্ধান্ত কি হলো? আজকে এটাই সিদ্ধান্ত হলো, আমরা 24 নম্বর ওয়ার্ড সহ শহরবাসীর বহু রিপ্রেজেন্টেটিভ এখানে এসে উপস্থিত হয়েছে। এই নোংরার থেকে, এই আবর্জনা থেকে, এই অপ্রীতিকর পরিবেশ থেকে আমরা সকলের মুক্তি পেতে চাই। তার জন্য যে আমাদের সামূহিক একটা আন্দোলন গড়ে তোলা উচিত, যেটা পৌরসভাকে জানানো এবং বিভিন্ন দপ্তরকে জানানো যে শহরের বুকে এই ধরনের একটা ডাম্পিং গ্রাউন্ড না থাকাই উচিত। এতে রোগ সংক্রমণের সম্ভাবনা রয়েছে, জল সংক্রমণের সম্ভাবনা রয়েছে এবং পরিবেশ সংক্রমণের সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, এই জন্যই মানব শৃঙ্খলা এটা আমরা মানববন্ধন করবো প্ল্যান করেছি। কবে সেটা সম্বন্ধে বুধবারে একটা ডিসিশন হচ্ছে, যে সেটা আমাদের জানানো হবে, আমরা সেই মুখ করবো। আর আমার মনে হয় যে পৌরসভা আমাদের সঙ্গে সহমত প্রকাশ করবে এবং তারাও বুঝবে ব্যাপারটা এবং নিজেরাও আমাদের সঙ্গে সহমতি প্রকাশ করে কাজগুলোকে করতে সহযোগিতা করবে। নাবালিকা ধর্ষণের ঘটনায় রবিবার সকালে জলপাইগুড়ির রাজগঞ্জে গেলেন বিজেপির বিধায়ক দীপক বর্মন, শঙ্কর ঘোষ, শিখা চ্যাটার্জি সহ অন্যান্য নেতা কর্মীরা।
তারা নাবালিকার পরিবারের সাথে কথা বলেন এবং পাশে থাকার বার্তা দেন। পাশাপাশি অপরাধীর কঠোর শাস্তির দাবি জানান। উল্লেখ্য, এক ব্যক্তি নাবালিকা ধর্ষণ করে কয়েক মাস আগে, কিন্তু নাবালিকাকে হুমকি দেওয়ায় সে পরিবারকে জানায়নি। পরবর্তীতে অন্তঃসত্ত্বা হওয়ায় সামনে আসে এবং পরিবার লিখিত অভিযোগ করে। সেই ভিত্তিতেই অভিযুক্তকে গ্রেফতার করে এবং শনিবার জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হয়। আজ পরিবারের সঙ্গে কথা বলতে যান বিজেপির প্রতিনিধি দল। 4 দিন ব্যাপী যৌথ দ্বিবার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে জলপাইগুড়িতে। সারা ভারত ডাক কর্মী ইউনিয়ন, পোস্টম্যান ইউনিয়ন, জিডিএস এর যৌথ সম্মেলন আজ থেকে শুরু হলো, চলবে 4 দিন ব্যাপী। জলপাইগুড়ির আর্ট গ্যালারিতে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। মূলত তাদের দাবি রয়েছে, 8ম বেতন কমিশন ঘোষণা হলেও এখনো তা গঠন হয়নি। এছাড়াও সকলের জন্য পেনশন সহ আরো বিভিন্ন দাবি নিয়ে আজকের এই রাজ্যে সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এই সম্মেলনে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে ডাক বিভাগের কর্মচারীরা এখানে যোগদান করেন। এই সম্মেলনকে সামনে রেখে সকলের জন্য পেনশন, ডাক বিভাগের অভ্যন্তরে যে সমস্ত সমস্যা আছে সেগুলো দূরীকরণ সহ আরো বিভিন্ন দাবি দাওয়া নিয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। শুধু জলপাইগুড়ি নয়, বিভিন্ন জেলা থেকেও প্রতিনিধিরা এখানে অংশগ্রহণ করে। চলবে 4 দিন ব্যাপী। আজ থেকে শুরু হলো 4 দিনের যৌথ দ্বিবার্ষিক সম্মেলন। সারা ভারত ডাক কর্মচারী ইউনিয়ন, গ্রুপ সি, পোস্টম্যান এমটিএস এবং আমাদের জিডিএস, এআইজিডিএসইউ, এই 3টে সংগঠনের রাজ্য সম্মেলন, যাকে সার্কেল সম্মেলন বলে, আন্দামান সিকিম সহ তার 4 দিনের সম্মেলন আজকে জলপাইগুড়ি শহরে শুরু হল। কেন্দ্রীয়ভাবে আপনাদের মূলত কি দাবি রয়েছে, মানে আজকে এই সম্মেলনে কি কি দাবি রাখবেন? বা কেন্দ্রীয়ভাবে আমাদের অনেকগুলো দাবি আছে। এই মুহূর্তে জ্বলন্ত দাবি হচ্ছে এই সম্মেলনের কাছে যে মাত্র কয়েকদিন আগে আমাদের এআইজিডিএসইউ সংগঠনের সাধারণ সম্পাদক সর্বভারতীয় কমরেড এস মহাদেব ভাইয়াকে চাকরি থেকে নিলম্বিত করা হয়েছে। তার পুনর্বহাল এবং ন্যায্যভাবে তার যাতে ফয়সালা হয় সেই আবেদন আমি করছি সরকারের কাছে, মাননীয় যে প্রশাসন আছে তাদের কাছে, যে তার বিষয়টি পুনর্বিবেচনা করা হোক। এটা একটা জ্বলন্ত বিষয়। এছাড়াও আপনারা জানেন, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের এই মুহূর্তের একটা বড় দাবি হচ্ছে 8ম বেতন কমিশন গঠন করতে হবে। ঘোষণা সরকার করেছেন, আমরা আনন্দিত, কিন্তু গঠন প্রায় 7-8 মাস ধরে করা হয়নি তার চেয়ারম্যান থেকে কমিটি, এবং 26 সালের জানুয়ারি থেকে সেটা কার্যকর হওয়ার কথা। তাই আমরা ইমিডিয়েট এই কমিশন গঠন করার দাবি জানাচ্ছি। একই সাথে আমরা সকলের জন্য পেনশন, পুরনো পেনশন ব্যবস্থা যেটা ওপিএস বলা হয় এক কথায়, ওপিএস চালুর দাবি জানাচ্ছি। এছাড়াও ডাক বিভাগের অভ্যন্তরে বিভিন্ন যে সমস্যাগুলো আছে, বিশেষ করে ডাক বিভাগে আইটিসি চালু করা হচ্ছে, তারপরে এনডিসি চালু করা হয়েছে ইতিমধ্যে। এছাড়া বিভিন্ন পোস্ট অফিসকে ক্লোজার করা হচ্ছে, মার্চ করা হচ্ছে। এইগুলোকে আমরা বলছি যে সরকার পুনর্বিবেচনা করুক যে কীভাবে অফিসগুলো যাতে আবার নতুন করে যাতে মানুষের সেবা দিতে পারে, কাজ বাড়ে, রেভিনিউ বেশি করে আয় হয়, সেই ব্যাপারটা আমরা দেখতে ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। এবং কোনো পোস্ট অফিস বন্ধ না করে, যদি এরকমটা হয় যে কোথাও পোস্ট অফিস বন্ধ করার মতো অবস্থা তৈরি হয়েছে, তাহলে অন্তত যেখানে পোস্ট অফিস প্রয়োজন আছে, নতুন নতুন অঞ্চল, শহরাঞ্চল গড়ে উঠছে, সেই সমস্ত জায়গায় যাতে পোস্ট অফিসগুলো রিলোকেশন করা যায়, যেটা সরকারেরই একটা আদেশনামা ছিল, সেটা কার্যকর করার দাবি জানাচ্ছি। একই সাথে আপনার নাম আর পরিচয়টা? আমার নাম অসিত বঙ্গবাস, আমি সার্কেল সেক্রেটারি আইপি গ্রুপ সি, ওয়েস্ট বেঙ্গল। মানব সেবাই পরম ধর্ম, এই মন্ত্রে অনুপ্রাণিত হয়ে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হলো জলপাইগুড়ি সেবাগ্রাম সোশ্যাল ওয়েলফেয়ারের পক্ষ থেকে। রবিবার স্বর্গীয় দেবজিৎ কর চৌধুরী এবং স্বর্গীয় রতন চক্রবর্তীর স্মৃতিতে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করল সেবাগ্রাম সোশ্যাল ওয়েলফেয়ার সেন্টার। সংস্থার নিজস্ব প্রাঙ্গণে আয়োজিত এই শিবির সকাল 10টা থেকেই শুরু হয়। জলপাইগুড়ি সরকারি মেডিকেল কলেজের অধীন সদর হাসপাতালের ব্লাড ব্যাংকের চিকিৎসক এবং প্রতিনিধিরা উপস্থিত থেকে রক্ত সংগ্রহের পুরো কার্যক্রমটি পরিচালনা করেন। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রায় সর্বত্রই রক্তের সংকট দেখা দেওয়ায় মুমূর্ষু রোগীদের কথা মাথায় রেখে প্রয়োজনীয় রক্তের যোগান দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে অন্তত কিছুটা হলেও রক্তের ঘাটতি মেটানো যায়। এদিনের শিবিরে স্বতঃস্ফূর্তভাবে পুরুষ এবং মহিলারা অংশগ্রহণ করে। শিবির থেকে প্রায় 55 ইউনিট রক্ত টার্গেট রাখা হয়েছে বলে উদ্যোক্তারা জানিয়েছেন। সংস্থার এক প্রতিনিধি বলেন, মানুষের জীবন রক্ষার চেয়ে বড় ধর্ম কিছুই নেই। প্রয়াত 2 সমাজসেবীর আদর্শে অনুপ্রাণিত হয়েই আমরা বিগত বছরের মতো এবছরেও এই রক্তদান শিবিরের আয়োজন করি।
প্রত্যেক বছরই আমাদের সংস্থার অফিসে রক্তদান শিবিরের আয়োজন করি। এটা মূলত জেলার যেসব রক্তের ক্রাইসিস এটা মেটানোর জন্য। আর আজকে এই বছর করার আরেকটা উদ্দেশ্য হচ্ছে আমাদের বন্যা দুর্গতদের যাতে রক্তের কার্ডের মাধ্যমে কিছুটা উপকৃত হয়, সেটাই অন্যতম উদ্দেশ্য। আর এমনি কত টার্গেট কি বিষয় যদি বলেন? প্রত্যেক বছর আমাদের 50 থেকে 55 জন ডোনার হয়ে থাকে। এবছর আমরা সেটাই টার্গেট রাখছি। আশা করি আমাদের এই অবজেক্টিভ সাকসেসফুল হবে। আমাদের গত বছর আমাদের সেবাগ্রাম ওয়েলফেয়ারের 2 গুরুত্বপূর্ণ সদস্য, যারা আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ, অত্যন্ত প্রিয় একজন দাদা বলতে পারেন। আর ওনারা প্রত্যেক বছর আমাদের রক্ত দিয়ে আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্পটা উৎসাহিত করে। তো দুর্ভাগ্যবশত গত বছর দুজনই আমাদের ছেড়ে চলে গেছে। তাদের স্মৃতির উদ্দেশ্যে আজকে আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প। স্বর্গীয় দেবজিৎ কর চৌধুরী এবং স্বর্গীয় রতন চক্রবর্তী। এই সময় তো ব্লাড ব্যাংক একটা রক্তের ক্রাইসিস থাকে, কি বলবেন? মূলত এই কারণেই আমাদের আজকের রক্তদান শিবিরের আয়োজন। আশা করি কিছুটা তার মাধ্যমে আমরা এটা ক্রাইসিসটা মেটাতে পারবো। আপনার নাম পরিচয় যদি বলেন? আমার নাম দিবাকর ঘোষ, আমি সেবাগ্রাম ওয়েলফেয়ারের কার্যকরী কমিটির সদস্য। প্রকৃতির রোষ ঐক্যবদ্ধ করে দিল সমাজের মানুষকে। বন্যা বিধ্বস্ত এলাকায় ত্রাণ নিয়ে ছুটছে চা শ্রমিকেরা। অন্যান্য রবিবারের থেকে আজকের রবিবারে এক ভিন্ন চিত্র দেখা যাচ্ছে জলপাইগুড়ি জেলার ডুয়ার্স জুড়ে। অন্যান্য ছুটির দিনে সাধারণত চা বাগান অধ্যুষিত জলপাইগুড়ি জেলার চালসাতে দেখা মেলে সাপ্তাহিক হাটে বাজার করতে আসা পাহাড় এবং সমতলের চা বাগানের শ্রমিকদের। এদিন দেখা গেল নিজেদের ঘর সংসার ভুলে চা বাগানের শ্রমিক মহল্লা থেকে সংগৃহীত ত্রাণ সামগ্রী নিয়ে একে একে ট্রাক্টর ছুটে যাচ্ছে বন্যা বিধ্বস্ত বামনডাঙ্গা, রাঙামাটি চা বাগানের আদিবাসী পরিবারগুলোর প্রয়োজন মেটাতে। এই প্রসঙ্গে নেওড়া চা বাগানের শ্রমিক তথা সমাজকর্মী সুনীল ওরাও জানান, এসব সামগ্রী নেওড়া চা বাগানের শ্রমিকেরা দিয়েছে। আমরা রাঙামাটি চা বাগানে নিয়ে যাচ্ছি, কারণ ওখানে বন্যায় মানুষের অনেক ক্ষতি হয়েছে, আরো লাগলে আরো নিয়ে যাব। এই দৃশ্যই বুঝিয়ে দিচ্ছে প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়া ডুয়ার্সের আদিবাসী মানুষের জন্য ঐক্যবদ্ধ লড়াই শুরু হয়েছে বিভিন্ন চা বাগানে। वहाँ पे बना हुआ था। अच्छा, इसलिए ले जा रहा है। कहाँ से जुगाड़ किया ये लोग? सब परिवार घर से मिला के। माने चाय बागान श्रमिक ने दिया है? हाँ, चाय बागान से। कौन बागान? नेवरा बागान। और देंगे कहाँ पर ईटो? इसे रंगामाटी में देगा। रंगामाटी क्या चाय बागान है? चाय बागान में देगा। चाय बागान। हाँ। अच्छा, आपका नाम क्या बताया? सुनील उराव। सुनील उराव। आप कहाँ रहते हैं? हम नेवरा बागान में रहते हैं। तो आप एक खुद चाय श्रमिक है? हाँ? चाय मजदूर है आप? हाँ। हाँ, अभी दूसरों को हेल्प करने जा रहे हैं? हेल्प करने जा रहे हैं। अच्छा, क्योंकि वहाँ बाढ़ हुआ था। हाँ, बाहर हुआ था। ऐसा कितना सामान आप लोग जुगाड़ किए हैं? बहुत सामान है। बहुत सामान है। और भी देंगे आप लोग? हाँ, और लगने से दे देगा। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। শহরের থানা মোড়ে দীর্ঘ 15 বছর ধরে নয়ন অপটিক্যাল জলপাইগুড়িবাসীকে দুজন বিশিষ্ট চিকিৎসকদের দ্বারা চোখের চিকিৎসা পরিষেবা দিয়ে চলেছে প্রতিনিয়ত। এখানে উন্নত মানের কম্পিউটার দ্বারা চক্ষু পরীক্ষা করে চোখের বিভিন্ন সমস্যা নির্ণয়, চোখের পাওয়ার মাপা, চোখের প্রেসার মাপা হয়। এছাড়াও এখানে রয়েছে ন্যায্য মূল্যে নিত্য নতুন ডিজাইনের চশমার ফ্রেম, গ্লাস এবং সানগ্লাস। তাই বাচ্চা থেকে বয়স্করা চোখের যে কোনো সমস্যা অথবা চশমার প্রয়োজন আজই চলে আসুন নয়ন অপটিক্যাল থানা মোড় জলপাইগুড়ি। ফোন নাম্বার 9932208885। আবারও নদীর মাঝে আটকে গেল ত্রাণের গাড়ি। আবার নাগরাকাটার বামনডাঙ্গা যাবার সময় গাঠিয়া নদীতে আটকে পড়লো একটি ছোট গাড়ি। নদীর জল বেড়ে যাওয়ায় গাড়িটি আস্তে আস্তে নদীর জলে ডুবতে থাকে। গাড়ির মধ্যে ছিল 5 জন। তারা আতঙ্কিত হয়ে পড়ে। জানা গেছে বাইরের কিছু গাড়ি এনে এদিন টন্ডু এলাকায় ত্রাণ দিতে এসেছিল। ত্রাণ নিয়ে 4টি গাড়ি যখন ফিরছিল তখন নদীর মধ্যে আটকে যায় একটি থার্ড গাড়ি। অবশেষে ট্রাক্টর দিয়ে অনেক কষ্টে গাড়িটিকে নদীর পাড়ে তোলা হয়। হাঁফ ছেড়ে বাঁচে গাড়িতে থাকা মানুষজন। গাড়িতে আমরা পার করেছিলাম, হ্যাঁ, আসার সময় গাড়ি ফেঁসে গেছে, নদীতে খুবই জল আছে এখন। তো এমনি থারি আটকে গেল, অন্য সব গাড়ি তো থারি যেটা গাড়ি থার আটকে গেল, তাই বুঝে নেন কি ব্যাপার, জল আছে এখনো।
তো অন্যান্য পিকআপগুলো যাচ্ছে কিন্তু খুব রিস্কে যাচ্ছে। অন্যান্য গাড়িগুলোকে কি বলবেন এটা নিয়ে? না, সাবধানে যেতে হবে, এখনো অনেক জল আছে এখানে, সাবধানে যেতে হবে, নাহলে গাড়ি জল ঢুকবে, গাড়ি ডুবে যেতে পারে না? হ্যাঁ, ডুবে যাবে তো। তারপরে কিভাবে উঠালো না? আরে এখন টাইনে উঠে আমরা ট্র্যাক্টর দিয়ে টাইনে গাড়িটা উঠেছি। বাড়ি ফাঁকার সুযোগ নিয়ে লক্ষাধিক টাকার সোনা, রূপো এবং মোবাইল ফোন নিয়ে চম্পট দেয় চোরের দল। তবে শেষ রক্ষা হলো না। চুরি যাওয়া সামগ্রী সহ দুজন দুষ্কৃতীকে গ্রেফতার করলো শিলিগুড়ি কমিশনারেটের মাটিগাড়া থানার পুলিশ। জানা গিয়েছে গত ৩রা অক্টোবর থেকে ৫ই অক্টোবর পর্যন্ত বাড়িতে ছিলেন না মাটিগাড়া উত্তরায়ণের বাসিন্দা অমিত দাস। বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়ে দুষ্কৃতীরা ঘরের গ্রিল ভেঙে ঘরে ঢুকে ৬টি রূপোর কয়েন, একটি সোনার কয়েন, সোনার আংটি, মোবাইল ফোন নিয়ে চম্পট দেয়। ঘরের গ্রিল ভাঙা দেখে কাজের লোক খবর দিলে ৬ তারিখ তারা ফিরে এসে দেখে সবকিছু লন্ডভন্ড। এই ঘটনায় চক্ষু চড়ক গাছ অমিত বাবুর। এরপর এই চুরির ঘটনা নিয়ে মাটিগাড়া থানায় অভিযোগ দায়ের করা হলে তদন্ত শুরু করে মাটিগাড়া থানার অ্যান্টি ক্রাইম উইংসের পুলিশ। পুলিশ তদন্তে নেমে শুক্রবার রাতে মাটিগাড়ার রানানগর থেকে রঞ্জিত সাহানি নামে এক কাঠ মিস্ত্রিকে আটক করে। এরপর তার বাড়ি থেকে উদ্ধার করে চুরি যাওয়া সামগ্রী। এই ঘটনায় রানানগরের বাসিন্দা প্রদীপ বর্মন নামে এক যুবকও জড়িত রয়েছে বলে পুলিশ জানতে পারে। এদিকে প্রদীপ অন্য একটি চুরির ঘটনায় মাটিগাড়া থানার পুলিশের হেফাজতেই ছিল। উত্তরায়ণে আরেকটি চুরির ঘটনায় মাটিগাড়া থানার অ্যান্টি ক্রাইম উইংস প্রদীপকে গ্রেফতার করেছিল। ধৃতের কাছ থেকে বেশ কিছু কল ফিটিংস, একটি সিসিটিভি ক্যামেরার ডিভিআর এবং একটি ক্যামেরা উদ্ধার করে মাটিগাড়া থানার অ্যান্টি ক্রাইম উইংস। অপরদিকে সে এই ঘটনাতেও যুক্ত থাকায় রবিবার তাকে নতুন করে এই চুরির ঘটনায় যুক্ত থাকার অভিযোগে শিলিগুড়ি আদালতে পেশ করে মাটিগাড়া থানার পুলিশ। অপরদিকে অপর অভিযুক্ত রঞ্জিত সাহানিকে গতকালই শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠিয়েছিল পুলিশ। রবিবার ধৃত প্রদীপ বর্মনকেও পাঠানো হয় শিলিগুড়ি আদালতে। মাল ব্লকের কুমলাই চা বাগানে সাত সকালে পূর্ণবয়স্ক হাতি, আর এতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সাত সকালে কুমলাই চা বাগান এলাকায় চাঞ্চল্য। হঠাৎই বাগানে ঢুকে পড়ে একটি পূর্ণবয়স্ক হাতি। মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে চারপাশে খবর পেয়ে স্থানীয়রা ভিড় জমাতে শুরু করেন হাতি দেখার জন্য। চা বাগানের শ্রমিকরা প্রথমে হাতিকে দেখতে আসেন, অনেকেই মোবাইলে ভিডিও তুলতে শুরু করেন। এদিকে বন দপ্তরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। স্থানীয়দের দাবি, গত কয়েকদিন ধরে আশেপাশের জঙ্গল থেকে হাতির পাল গ্রামে ঢুকে খাবারের খোঁজে ঘোরাঘুরি করছে। বিশেষ করে রাতের দিকে তারা চা বাগান এবং বসতি এলাকায় ঢুকে পড়েছে, ফলে আতঙ্কিত হয়ে পড়েছে পুরো এলাকা। একজন স্থানীয় বাসিন্দা বলেন, দেখি বিশাল একটি হাতি বাগানে ঢুকছে, আগে কখনো এত কাছ থেকে হাতি দেখিনি। বন দপ্তর সূত্রে জানা গেছে হাতিটিকে জঙ্গলে ফেরানোর চেষ্টা চলছে এবং মানুষকে নিরাপদ দূরত্ব বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সকালবেলা আমাকে এনজি ডিভিশন থেকে ফোন করে বললো আপনাদের দিকে হাতি যাচ্ছে। তো হাতিটা এসে আমাদের এখন 14 নম্বর সেকশন কুমলাই চা বাগানের 14 নম্বর সেকশনে হাতি আছে। আর লোক ফরেস্ট ডিপার্টমেন্টও আসছে, পুলিশও আসছে, আর লোকজন তো মেলা লোকজন, কিন্তু মনে হয় হাতি একটু ইনজয়েড আছে, ওই জন্য চুপচাপ দাঁড়ায় আছে। ফরেস্ট ডিপার্টমেন্টকে বললাম, ফরেস্ট ডিপার্টমেন্ট দেখতেছে, পুলিশও দেখতেছে, লোকজনকেও বুঝাচ্ছি। এখন লোকজন বুঝলে এটাই ভালো হয়, হাতিটা সুস্থ হয়ে চলে যায়। নাহলে এই এলাকার লোক একটু আতঙ্ক আছে, একা হাতি আছে, কোন দিকে যেতে পারে, কোন দিকে কি হয়, কারো গ্র্যাজুয়ালিটি না হয়, এটাই ফরেস্ট ডিপার্টমেন্টের পুলিশকে বলা হলো। ওরা খতিয়ে দেখতেছে ভালো করে, আর লোকজনকে মাইকিং করতেছে, লোকজনকে সামনে যেতে দিচ্ছে না। আপনার নাম? আমার নাম ইন্দ্রজিৎ দাস, মনোজ, চা বাগানের। প্রায় 15 ফিট লম্বা অজগর সাপ আহত অবস্থায় উদ্ধার করলেন জলপাইগুড়ির পরিবেশ প্রেমী বিশ্বজিৎ দত্ত চৌধুরী। রবিবার খবর পেয়ে বিশ্বজিৎ বাবু ছুটে যান জলপাইগুড়ির রন্ধামালী এলাকার তিস্তাচরে। সেখানে গিয়ে দেখতে পান একটি বিশাল আকারের অজগর সাপ মাছ ধরার জালে পেঁচিয়ে রয়েছে। সাপটির শরীরে বেশ কিছু ক্ষতচিহ্নও লক্ষ্য করা যায়। তিনি তৎক্ষণাৎ জাল কেটে সাপটিকে উদ্ধার করে নিয়ে আসেন। বিশ্বজিৎ বাবু জানান, সম্প্রতি তিস্তা নদীর বন্যার জলে ভেসে এসে সাপটি সম্ভবত মাছ ধরার জালে জড়িয়ে পড়ে এবং নদীর চরে ধান খেতে আটকে যায়। দীর্ঘ কয়েকদিন জালের মধ্যে আটকে থাকায় তার শরীরে ক্ষত তৈরি হয়েছে। স্থানীয় মানুষ ধান কাটতে গিয়ে সাপটিকে দেখতে পান এবং তাকে খবর দেন। তিনি সাপটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা করে দেন এবং পরে বন দপ্তরের হাতে তুলে দেন। বন দপ্তর সূত্রের খবর, সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলে অজগরটিকে নিরাপদ জায়গায় ছেড়ে দেওয়া হবে। বার্মিজ পাইথন, এটা আমাদের যে বন্যা হলো বিগত 10-12 দিন আগে, সেই বন্যার তিস্তার মাঝখানে এসে একটা নেট
ফিশিং নেট আর কি সম্ভবত ওটা, ওই নেটটার মধ্যে জড়িয়ে ওই অবস্থা ভেসে আসছিল, ভেসে ধান ক্ষেতের ভেতরে ঢুকেছিল, যেহেতু ওখানে অনেকে চাষাবাদ করে। তো এখন কিছু ধান তো সব নষ্টই হয়ে গেছে, কিছু ধান যেগুলো ভালো আছে সেগুলো কাটার জন্য গিয়েছিল ওখানকার আদিবাসী মানুষজন। যখন যাচ্ছে তখন দেখছে যে এরকম একটা নড়াচড়া অল্প করলো, ওই ধান গাছ নাড়াতেই সঙ্গে সঙ্গে আমাকে ফোন করে ওখানকার পঞ্চায়েত স্থানীয়, এবং আমি যাই, গিয়ে সাপটাকে উদ্ধার করি মানে কেটে আর কি, আপনার কি বলে নেটটা কাটি যত্ন সহকারে, কিন্তু ওর দেখা যায় যে ওই জায়গাটায় বেশ খানিকটা ক্ষত হয়ে গেছে, কারণ 10-12 দিন ওভাবে পড়েছিল রোদের মধ্যে। তো তারপর সেটাকে ওখান থেকে সোজা নিয়ে আসি বন দপ্তরে, নিয়ে এসে এখানে স্নান করানো হয় এবং ওকে প্রাথমিক যে চিকিৎসা, কিছু স্যালাইন জল টল দিয়ে ওকে পরিষ্কার করে জায়গাটা ক্ষত, কারণ আজকে রোববার কোনো ডাক্তারও নেই, ফলত আমাকে প্রাথমিক চিকিৎসাটা করতে হয়েছে। আরও অন্যান্য ওষুধ ওর লাগিয়ে দেওয়া হয়েছে, মলম টলম লাগিয়ে বন দপ্তরের খাঁচায় সাপটাকে দিয়ে আসলাম, যাতে সাপটার আগামী দিনে ভালো একটা চিকিৎসা হয়, চিকিৎসার পরে যেন জঙ্গলে ছাড়া হয়। শুধুমাত্র 50 টাকা কেজিতে মিষ্টি আপেল পাওয়া যাচ্ছে প্রধান পাড়া হাটে। টুকটুকে স্বাদে গুণে পরিপূরক আপেলগুলো 50 টাকা কেজি হাতের নাগালে পেয়ে ক্রেতাদের ভিড় উপচে পড়েছে। আপেল বিক্রেতা সুদর্শন মণ্ডল বলেন, প্রচুর আমদানির কারণে দাম কমে গেছে আপেলের। তিনি আরো বলেন, বর্তমানে 50 টাকা কেজিতে আপেল বিক্রি করছে, আর দাম কম থাকার কারণে ক্রেতারাও আপেল কিনতে ব্যস্ত হয়ে পড়েছেন। তিনি আরো বলেন, আপেলগুলো হিমাচল প্রদেশ থেকে আমদানি করা হয়েছে এবং যথেষ্ট স্বাদে গুণে পরিপূরক রয়েছে। হিমাচলের আপেল আছে, হিমাচল আপেল আছে। বললাম বর্তমানে কি দাম রয়েছে? এটা 50 টাকা কেজি, 2 কেজি 100 টাকা। 2 কেজি 100 টাকা। বলছিলাম এই সময় দামটা কি কমে গেল? আপেলের দাম একটু কমে গেল, পর দাম কমে গেল। বলছিলে এটা কি আমদানির জন্য কমে গেল? আমদানি কমে গেল। এই যে আপেল কেমন চাহিদা রয়েছে বর্তমানে? আপেলের চাহিদা আছে, মানে কম দামও হলেও মানুষ ক্রেতারা কিনছে। কেমন সুস্বাদু রয়েছে? সুস্বাদু মিষ্টি আছে, মিষ্টি রয়েছে না? মানে গুণগত মানের দিক থেকে যথেষ্ট ভালো, কিন্তু দামের দিক থেকে অনেকটাই সাশ্রয়। কি নাম দাদা আপনার? আমার নাম সুদর্শন মণ্ডল। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। ঝিলন এন্টারপ্রাইজ নিয়ে এলো এক ইলেকট্রিক স্কুটির চমকপ্রদ সম্ভার। জলপাইগুড়ি জেলার ঘুঘুডাঙ্গা বাজার সংলগ্ন এলাকায় জমকালোভাবে উদ্বোধন হলো নতুন শোরুমের। মাত্র 45,000 টাকা থেকে শুরু স্কুটির বিশাল কালেকশন রয়েছে, সহজ ফাইন্যান্সের সুবিধা। অফার চলাকালীন স্কুটি কিনলে ফ্রি একটি হেলমেট প্লাস একটি ফুট ম্যাট উপহার। শুধু তাই নয়, মিলবে যে কোনো ইলেকট্রিক স্কুটির স্পেয়ার পার্টস, ব্যাটারি এবং অ্যাক্সেসরিজ সুলভ মূল্যে। চাইলে এখান থেকে সাব ডিলারশিপ নিয়ে আপনিও শুরু করতে পারেন নিজের ব্যবসা। তবে আর দেরি কেন, আজই চলে আসুন ঝিলন এন্টারপ্রাইজে এবং পছন্দ করুন আপনার স্বপ্নের বাহন। ঠিকানা জলপাইগুড়ি জেলার ঘুঘুডাঙ্গা বাজার সংলগ্ন ট্যাপরামণি এলাকা, হলদিবাড়ি প্রধান সড়কের ধারে। যোগাযোগ 8972837057 এবং 9064490878। শাপলা ফুলের বিক্রি এখন বাজারে বলতে গেলে একেবারেই নেই পুকুরে এই নরম গাছের ফলনও। আগে জলপাইগুড়ির বাজারে দেখা যেত শাপলা ফুলের বিক্রি, তবে পুজো শেষ হলেও এখন তেমন ভাবে দেখা যায়নি এই শাপলা ফুল। যদিও বেশিরভাগ জায়গায় দুর্গাপূজার আগেই এই গাছের ফলন উঠে বাজারে বিক্রি হতো, কিন্তু এখন তা নেই। বাজারের 2-1 জায়গায় বিক্রি করলেও তেমন ভাবে শাপলা ফুলের চাহিদা বা ফলন নেই। কিছু কিছু পুকুরে শাপলা ফুল হলেও সেই শাপলা ফুল বাজারে বিক্রি করার জন্য বিক্রেতারা নিয়ে আসে। তবে তারা বলেন শাপলা ফুল এখন পুকুরে মিললেও তা খুবই কম। পুকুরে শাপলা এখন দেখাই যায় না। তবুও 2-1 জায়গায় সামান্য পরিমাণে শাপলা ফুল হয়েছিল, আর সেগুলোই এখানে এনে আমরা বিক্রি করছি। তবে পূজার আগে শাপলা ফুলের চাহিদা বেশ কিছুটা থাকলেও এখন একেবারেই নেই। বিক্রি কি আছে শাপলা ফুলের? হ্যাঁ, শাপলা ফুল বিক্রি হয়। হ্যাঁ। কত করে দাম? ওই 10 টাকা করে, 5 টাকা করে। কোথা থেকে আনেন আপনারা? এই চরের থেকে, নদীর। তো খাটনি যে সেই তুলনায় পোষায়? পোষায় না, কিছুই পোষায় না। তাহলে আনেন যে
আমি বসে থাকার থেকে বেকার খাটা। আপনারা নিজেরা তুলেন নাকি লোক দিয়ে তুলান? না, নিজেরাই। মানে এনে আবার বিক্রি, দামটাও তো অনেক কম। হ্যাঁ, ওই জন্যই তো ওই আর কি বসে থাকার থেকে করি আর কি। মানুষ খায়? খায়, এগুলা খায় কম। এখন আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.7 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 22.3 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। করলা নদীর পাড়ে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের নোংরা ফেলাকে কেন্দ্র করে ভোগান্তি স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পথ চলতি মানুষদের। বুধবার এই নিয়ে মানববন্ধন কর্মসূচির ডাক জল শহরে। প্রকৃতির রোষ ঐক্যবদ্ধ করে দিল আদিবাসী সমাজকে। চা বাগান শ্রমিকেরা ত্রাণ নিয়ে ছুটছে বন্যা বিধ্বস্ত এলাকায়। রবিবারে এই ভিন্ন চিত্র উঠে এলো জলপাইগুড়ির ডুয়ার্স জুড়ে। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার। Preview.